28 মে 2012। ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর 12:30। তামিলনাড়ুর হাজার হাজার মানুষ টিভি চ্যানেলের সামনে বসে জি তামিল চ্যানেলের একটা বেশ পপুলার রিয়ালিটি শো দেখছেন। একটু খেয়াল করে দেখবেন, আগে বিভিন্ন লোকাল চ্যানেলগুলোতে এরকম বেশ কিছু রিয়ালিটি শো হতো যেখানে ফ্যামিলি ইনভলভ থাকতো, বা কোনো সঞ্চালক দর্শকদের বাড়িতে গিয়ে কিছু একটা খেলা খেলাতেন বা কিছু একটা করতেন। এই ধরনের বেশ কিছু শো আগে চলতো, এখন জানি না কেন চলে না, মানুষ হয়তো দেখে না সেজন্য চলে না। বাট সেই সময় জি তামিলনাড়ুর চ্যানেলে ওই শোটা ছিল বেশ ফেমাস। স্ক্রিনে আর 5টা দিনের মতোই একটা ফ্যামিলি ড্রামা চলছে। একদিকে বসে আছে 17 বছর বয়সী একটা মেয়ে আর তার প্রেমিক, আর তার উল্টো দিকে বসে আছে মেয়েটার মা আর বাবা। সমাজের খুব চেনা ছকে মা বাবা মেয়েটাকে বোঝাচ্ছে যে এই প্রেম ভুল, আর সঞ্চালক চেষ্টা করছে এই ঝামেলাটার একটা সমাধান বের করার। দর্শকও ভাবছে আজকে হয়তো এই ঝামেলার একটা অবসান হবে, হয়তো ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে, আর নয়তো ওর মা বাবা এই সম্পর্কটাকে মেনে নেবে। কিন্তু ঠিক তখনই স্ক্রিনে এমন একটা ঘটনা ঘটে যা দেখে লাঞ্চের থালা হাতে টিভির সামনে বসে থাকা মানুষগুলো 1 সেকেন্ডে স্তব্ধ হয়ে যান। টিভিতে চলতে থাকা তর্কাতর্কির মাঝে হঠাৎ করেই সেই মেয়েটা লাইভ ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। সে সোজাসুজি নিজের বাবার দিকে আঙুল তুলে বলে সে কোনোভাবেই তার বাবার কাছে ফিরে যাবে না, কারণ তার বাবা কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন অত্যন্ত ঠান্ডা মাথার খুনি। মেয়েটা লাইভ শোতে দাবি করে কয়েক বছর আগে যে 3টে মানুষ গায়েব হয়ে গেছিল তাদের আর অন্য কেউ নয়, তার নিজের বাবাই ঠান্ডা মাথায় খুন করেছে। শুধু তাই নয়, তাদের বডিগুলো ঠিক কোথায় পুঁতে রাখা আছে সেটাও মেয়েটা খুব ভালো করেই জানে। জাস্ট একবার ভাবুন, দুপুর 12:30টার একটা নর্মাল ফ্যামিলি রিয়ালিটি শো, আর সেখানে লাইভ ক্যামেরার সামনে এইরকম একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট যেটার উত্তর গত 4 বছর ধরে পুলিশও খুঁজে পায়নি। নমস্কার, আমি অপূর্ব, আর আজ আমরা এমন একটা কেস নিয়ে কথা বলবো, ভারতের ইতিহাসে এইরকম কেস হয়তো আর দুটো নেই। এমন একটা কেস যেখানে পুলিশ দীর্ঘ 4 বছর ধরে খুঁজেও কোনো কিনারা পায়নি, সেখানে একটা টিভি রিয়ালিটি শো ভারতের অপরাধ ইতিহাসের অন্যতম বিভৎস ট্রিপল মার্ডার কেসের রহস্য উন্মোচন করেছিল। তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো কিভাবে লাইভ অডিয়েন্সের সামনে 4 বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা অন্ধকার এক নিমেষে বাইরে বেরিয়ে এলো। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, ভিল্লুপুরাম ট্রিপল মার্ডার কেস। তবে কেসটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যেটা আমি সবসময় করি, 2 লাখ কমপ্লিট হতে আমাদের এই চ্যানেলে আর বেশি দেরি নেই। তাই আপনারা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিও নিয়মিত দেখে যাচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন। যাই হোক, চলুন ভিডিও শুরু করি। চলুন কয়েক বছর পিছিয়ে যাওয়া যাক। 2012 সালের কথা। সেই সময় জি তামিল চ্যানেলে একটা বেশ পপুলার রিয়ালিটি শো ছিল। শোটার নাম ছিল সোলভাথেলাম উন্মাই, যার বাংলা করলে দাঁড়ায় যা বলছি সব সত্য। এই অনুষ্ঠানটার ফরম্যাট খুব ইন্টারেস্টিং। আমাদের সমাজে সাধারণ মানুষের মধ্যে যেসব পারিবারিক ঝামেলা, যেমন ডিভোর্স, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার বা সম্পত্তির লড়াই, এই ধরনের পার্সোনাল বিষয়গুলো নিয়ে এই শোতে আলোচনা হতো। আর সেই সময় এই শোটা হোস্ট করতেন একজন ফেমাস তামিল অভিনেত্রী এবং সোশ্যাল ওয়ার্কার নির্মলা পেরিয়াস্বামী। শোর নিয়ম অনুযায়ী যে দুটো পক্ষের মধ্যে ঝামেলা চলছে তাদের সামনাসামনি বসিয়ে কথা বলানো হতো, আর সঞ্চালক মাঝখানে বসে দুপক্ষের কথা শুনতেন এবং যে ঝামেলাই হোক না কেন সেই ঝামেলাটার একটা রফা দফা করার চেষ্টা করতেন। অনেক সময় দরকার পড়লে আইনি সাহায্য কিংবা কাউন্সিলিংয়ের ব্যবস্থাও নেওয়া হতো। আর আমরা সবাই জানি মানুষের ঘরোয়া কালেশের প্রতি আমাদের একটা বিরাট টান, তার ফলে সাধারণ মানুষের মধ্যে এই শোয়ের ক্রেজ ছিল আলাদাই লেভেলে। যাই হোক, তো এইরকম একটা সময়ে ওই চ্যানেলের অফিসিয়াল হেল্পলাইনে একটা ফোন নাম্বার থেকে ফোন আসে। ফোনের ওপাশে ছিল সতীশ নামের এক যুবক। সতীশ ওই শোয়ের প্রোডাকশন টিমকে জানায় সে ভার্গবী নামের একটা মেয়েকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়।
কিন্তু সমস্যা হলো ভার্গবীর ফ্যামিলি এই রিলেশনশিপটা কিছুতেই মেনে নিচ্ছে না। সতীশ টিমকে বোঝানোর চেষ্টা করে যে পরিস্থিতি খুব সিরিয়াস এবং এটা তাদের কাছে একেবারে জীবন মরণের প্রশ্ন। তারা দুজনেই সশরীরে স্টুডিওতে এসে কথা বলতে চায়, যাতে শো এর মাধ্যমে এই সমস্যার কোনো একটা সমাধান বের করা যায়। এবার রিয়ালিটি শো এর যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী চ্যানেলের কর্তৃপক্ষ এক ফোঁটাও সময় নষ্ট না করে ভার্গবীর বাবা এবং মা দুজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ভার্গবীর বাবার নাম মুরুগান এবং মায়ের নাম রাজেশ্বরী। তাদেরকে জানানো হয় যে তাদের মেয়ে সতীশের সাথে স্টুডিওতে চলে এসছে, তাই তাদেরকেও অবিলম্বে সেখানে পৌঁছাতে হবে। মুরুগান আর রাজেশ্বরীও এই প্রস্তাবে রাজি হয়ে যান। তারা ভাবেন মিডিয়া আর সঞ্চালকের সামনে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনবেন। আর এই পুরো ঘটনাটার উপর ভিত্তি করেই 2012 সালের 17 মে শুরু হয় এই এপিসোডের শুটিং। এবার শুটিং যখন শুরু হয়েছিল তখন সেটা আর 5টা এপিসোডের মতোই একটা নর্মাল এপিসোড ছিল। অন্যান্য এপিসোডের মতোই মনে হচ্ছিল আরও একটা সাধারণ ফ্যামিলি প্রবলেম। টিভির স্ক্রিনে তখন একদিকে বসে আছে 17 বছর বয়সী ভার্গবী আর তার প্রেমিক সতীশ, আর ঠিক উল্টো দিকে বসে আছেন ভার্গবীর বাবা মা মুরুগান এবং রাজেশ্বরী। আর এই দুই পক্ষের মাঝখানে বসে আছেন আমাদের হোস্ট নির্মলা পেরিয়াস্বামী। তিনি খুব মন দিয়ে দুই পক্ষের মন্তব্য শুনছেন। স্টুডিওতে বসে মুরুগান হোস্টের সামনে যুক্তি দিচ্ছে যে ভার্গবী এখনো অনেক ছোট, এখন ওর পড়াশোনা করার বয়স, আর এই সতীশের কোনো ভালো ফিউচার নেই, কোনো ভবিষ্যৎ নেই। তাই এই বয়সে এমন একটা সম্পর্ক পুরোপুরি ভুল এবং অন্যায়। এবার মুরুগানের যুক্তি শুনে শোয়ের হোস্ট মুরুগানের কথায় সায় দিয়ে ভার্গবীকে তার বাবা মায়ের সাথে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। এবার এতক্ষণ ধরে ভার্গবী সবকিছু চুপচাপ শুনছিল, কিন্তু এবার যখন সে কথা বলা শুরু করলো পুরো স্টুডিওর আবহাওয়াটাই 1 সেকেন্ডের মধ্যে বদলে গেল। নিমেষের মধ্যে পরিবেশ উত্তপ্ত হয়ে গেল। লাইভ ক্যামেরার সামনে ভার্গবী কাঁদতে কাঁদতে নিজের বাবার দিকে আঙুল তুলে এক ভয়ঙ্কর অভিযোগ করে বসল। ভার্গবী জানায় তার নিজের বাবা মুরুগান তাকে দীর্ঘকাল ধরে ফিজিক্যালি এবং সেক্সুয়ালি হ্যারাস করছে, এবং নিজের মেয়ের মুখে এই মারাত্মক অভিযোগ শুনে মুরুগান স্টুডিওর ভেতরে চরম অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি রাগে অপমানে চিৎকার করতে করতে লাইভ ক্যামেরার সামনে পুরো বিষয়টা অস্বীকার করতে থাকেন এবং ভার্গবীকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার জন্য বকাবকি করতে শুরু করেন। স্টুডিওতে তখন তুমুল তর্কাতর্কি আর চেঁচামেচি চলছে। আর ঠিক তখনই ঘটে সেই আসল ঘটনা। যেসব দর্শকরা বাড়িতে বসে টিভির সামনে ওই শোটা দেখছিল তারা হয়তো স্বপ্নেও ভাবেনি এইরকম একটা শোয়ে এইরকম কোনো ঘটনা ঘটতে পারে। ঝগড়ার একটা চরম পর্যায়ে এসে ভার্গবী একদম সোজা কথায় মুরুগানের দিকে তাকিয়ে হোস্টকে বলে দেয় যে সে কোনো অবস্থাতেই আর তার বাবার কাছে ফিরে যাবে না, কারণ সে ভালো করেই জানে যে তার বাবা কোনো সাধারণ মানুষ নয়। তার বাবা আসলে একজন অত্যন্ত ঠান্ডা মাথার খুনি। তার বাবা তাকেও ঠিক সেরকম ভাবেই মেরে ফেলবে যেরকম ভাবে 4 বছর আগে 3 জন মানুষকে মেরে ফেলেছিল। এবার এই কথাটা শোনার পর স্টুডিওতে উপস্থিত দর্শক থেকে শুরু করে বাকি যে ক্রিউ মেম্বার সবার মধ্যে একটা হইচই শুরু হয়ে যায়। সবাই ভাবে মেয়েটা এই কি বলছে, কিন্তু মেয়েটা একদম স্পষ্টভাবে বলে 4 বছর আগে আমাদের চেনা পরিচিত যে 3 জন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল তাদের অন্য কেউ নয়, আমার বাবা নিজেই খুন করে শেষ করে দিয়েছে। আর আমি এটাও জানি খুন করার পর তাদের ডেড বডিগুলো ঠিক কোথায় পুঁতে রাখা হয়েছে। আর এই সব কিছু আমায় বলেছে আমার মা। মেয়েটার এই কথাটা শোনা মাত্রই পুরো স্টুডিওতে যেন একটা বজ্রপাতের মতো আওয়াজ হলো। পুরো স্টুডিওটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। একটা সাধারণ প্রেমের বিবাদের গল্প যে এইভাবে এক ধাক্কায় একটা ভয়ঙ্কর ট্রিপল মার্ডার কেস কনফেশনে বদলে যাবে সেটা কেউ ধারণাও করতে পারেনি। ভার্গবীর মুখ থেকে সেই ভয়ঙ্কর কনফেশন বা স্বীকারোক্তিটা শোনার পরেই মুরুগান যেন একদম হিংস্র হয়ে ওঠে। পুরো স্টুডিওর ভেতরে তিনি একটা তুমুল হাঙ্গামা শুরু করে দেন। তিনি চিৎকার করে প্রোডাকশন টিমকে ক্যামেরা বন্ধ করার ডিমান্ড জানান এবং রাগের মাথায় নিজের মেয়ে ভার্গবীকে মারার জন্য এগিয়ে যান।
আসলে মুরুগান ভেবেছিলেন যেহেতু এটা রেকর্ড করা শ্যুট, তাই তিনি যদি জোর খাটান তাহলে হয়তো ঝামেলা করে চ্যানেল কর্তৃপক্ষকে ভয় দেখিয়ে এই এপিসোডটা ক্যান্সেল করে দেওয়া যাবে। কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল। চ্যানেল কর্তৃপক্ষ তখন চরম সাহসিকতার পরিচয় দেয় এবং বিন্দুমাত্র পিছু হটে না। তারা ঠিক করে নেয় এই সত্যিটা সমাজের সামনে আনতেই হবে। আর সেই অনুযায়ী 2012 সালের 28শে মে এই এপিসোডটা জি তামিল চ্যানেলে টেলিকাস্ট করা হয়। আর এই এপিসোডটা লাইভ হওয়ার সাথে সাথেই এই গল্পে এন্ট্রি নেয় জিবা নামের এক মহিলা। দুপুর 12:30টার সময় টিভির স্ক্রিনে যখন এই এপিসোডটা চলছিল, তখন জিবার চোখ আটকে যায় ভার্গবীর উপর। ভার্গবীর মুখে 4 বছর আগের সেই 3 খুনের কথা শুনে জিবার পায়ের নিচের মাটি সরে যায়। জিবা আর এক ফোঁটাও সময় নষ্ট না করে চলে যায় ভিল্লুপুরাম তালুক পুলিশ স্টেশনে। অন ডিউটি অফিসারের সামনে গিয়ে জিবা হাঁপাতে হাঁপাতে বলেন তিনি তার ফ্যামিলির 3 জন মেম্বারের নামে একটা মিসিং ডায়েরি করাতে চান। পুলিশ অফিসার জিবার এই অবস্থা দেখে একটু শান্ত হতে বলেন এবং নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে ডিটেলসে জানতে চান। এবং জিবা তখন যে ইনফরমেশনটা দেয় সেটা শুনে থানার প্রত্যেকটা পুলিশের মাথা পুরোপুরি ঘুরে যায়। জিবা পুলিশকে জানায় তার স্বামী শেখর, মেয়ে লাবণ্য এবং জামাই সিলম নিখোঁজ হয়েছেন। যথারীতি পুলিশ জানতে চায় যে তারা কবে থেকে নিখোঁজ। তখন জিবা পুলিশকে বলে 4 বছর আগে থেকে, মানে 2008 সাল থেকে নিখোঁজ। এবার এই কথাটা শুনে পুলিশ অফিসার প্রথমে একটু বিরক্তই হন। তিনি একটু রেগে গিয়ে জিজ্ঞেস করেন 4 বছর ধরে আপনার ফ্যামিলির 3 জন মানুষ গায়েব, আর আপনি এত বছর পর থানায় এসেছেন কেস ফাইল করতে, এতদিন কোথায় ছিলেন? জিবা তখন কাঁদতে কাঁদতে বলে স্যার আমি এর আগেও থানায় এসেছি, নিখোঁজ ডায়েরি পড়েছি, কিন্তু তখন আমি ভেবেছিলাম তারা হয়তো শুধু নিখোঁজ, কিন্তু আজ আমি 100% শিওর যে তারা আর এই পৃথিবীতে বেঁচে নেই, তাদের খুন করা হয়েছে। 4 বছর পর হঠাৎ করে একজন মানুষ কিভাবে কোনো ডেড বডি বা কোনো প্রমাণ ছাড়াই এত নিশ্চিত হয়ে বলতে পারেন যে তারা মারা গেছেন? অফিসার জিজ্ঞেস করেন হঠাৎ আজ কেন তার এরকমটা মনে হচ্ছে, এই বিষয়ে কোনো সলিড প্রুফ বা প্রমাণ কি পেয়েছেন তিনি? এবার এর পরে জিবার উত্তরটা ছিল একেবারে অবিশ্বাস্য। জিবা বলে সে এটা জানতে পেরেছে একটা রিয়ালিটি শো থেকে। এই মাত্র কদিন আগে, মানে 2012 সালের 28শে মে টিভিতে একটা রিয়ালিটি শো দেখানো হয়েছিল, আর সেখানে কি কি ঘটেছিল সেটা জিবা পুলিশকে বলে। এবার এই অবধি শুনে আপনাদের মনে হতেই পারে যে একটা রিয়ালিটি শো এর গল্প বলতে বলতে আমরা হঠাৎ জিবার গল্পে ঢুকে গেলাম কেন? এই দুটো ঘটনার মধ্যে কি আদৌ কোনো কানেকশন আছে? তাহলে চলুন পেছনের পুরো সিনটা একটু সহজ করে বুঝিয়ে বলি। একটু মন দিয়ে শুনবেন, কারণ এই কেসটা যথেষ্ট কমপ্লিকেটেড একটা কেস, তো একটু অমনোযোগী হলে হয়তো কিছু মিস করে যেতে পারেন, তাই প্লিজ একটু মন দিয়ে শুনবেন। এই যে জিবা, তার স্বামী শেখর এবং তার মেয়ে লাবণ্য, তারা সবাই তামিলনাড়ুর ভিল্লুপুরাম জেলার একটা গ্রামে থাকতেন। শেখরের মেয়ে লাবণ্য আর সিলম নামের একটা ছেলে একে অপরকে খুব ভালোবাসতেন, কিন্তু মা জিবা এই রিলেশনশিপটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। জিবা এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন। ফ্যামিলির এই চরম টানাপোড়েন সহ্য করতে না পেরে শেষমেশ 2008 সালে লাবণ্য আর সিলম বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। এইদিকে লাবণ্যর বাবা মানে শেখর কিন্তু মনের দিক থেকে খুব নরম মানুষ, তাই সে নিজের মেয়ের সুখের কথা চিন্তা করে মনে মনে এই বিয়েটাকে মেনে নিয়েছিলেন। কিন্তু সমস্যা ছিল জিবার রাগ। জিবার ভয়ে তারা চাইলেও নিজেদের বাড়িতে ফিরে আসতে পারছিল না। আর ঠিক এইরকম একটা ক্রাইসিসের মোমেন্টে শেখর ভরসা করে তার জীবনের সব থেকে কাছের এবং পরম বন্ধু মুরুগানের উপর। হ্যাঁ, এই মুরুগানই হলো রিয়ালিটি শোতে আসা সেই ভার্গবীর বাবা। মুরুগান এবং তার ফ্যামিলিও থাকতো ওই একই জেলার অন্য একটা গ্রামে, আর এই গ্রামটা ভিল্লুপুরাম শহর থেকে খুব একটা দূরেও নয়। মুরুগানের বাড়ি আর তার সোফা তৈরির কারখানা দুটোই ছিল একই এলাকায়। শেখর মুরুগানকে নিজের ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করতেন। এমনকি কিছুদিন আগে নিজের ব্যবসার প্রয়োজনে শেখর মুরুগানকে নগদ 50,000 টাকা ধারও দিয়েছিলেন। শেখর খুব সরল মনে ভেবেছিল এই কঠিন সময়ে
তার নিজের ভাইয়ের মতো বন্ধুর বাড়িতে যদি মেয়ে আর মেয়ে জামাইকে রেখে আসা হয়, তাহলে হয়তো তারা নিরাপদে থাকতে পারবে। কিন্তু শেখর তখন ভাবতেও পারেনি যে তার এই একটা সিদ্ধান্ত তার পরিবারকে ঠিক কোথায় নিয়ে যাবে। শেখর তার জীবনের সব থেকে প্রিয় দুজন মানুষ, তার মেয়ে লাবণ্য আর তার জামাই সিলামকে নিজের ভাইয়ের মতো বন্ধু মুরুগানের জিম্মায় ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে আসেন। সে ভেবেছিল এর চেয়ে নিরাপদ জায়গা আর হতেই পারে না। অন্যদিকে মুরুগান ছিল ভীষণ লোভী প্রকৃতির একটা মানুষ। শেখর তাকে ব্যবসার জন্য যে নগদ 50,000 টাকা ধার দিয়েছিল, সেটা ফেরত দেওয়ার কোনো ইচ্ছেই মুরুগানের ছিল না। উল্টো যখন লাবণ্য আর সিলাম তার বাড়িতে এসে ওঠে, তখন লাবণ্যর গায়ে থাকা 10-15 ভরি গয়না দেখে মুরুগানের চোখ চকচক করে ওঠে। মুরুগান তখন মায়াজাল বিছিয়ে লাবণ্যর সাথে একটা গোপন শারীরিক সম্পর্ক গড়ে তোলে আর মনে মনে একটা ভয়ঙ্কর প্ল্যান সাজায়। মেয়ে আর জামাইকে বন্ধুর বাড়িতে রেখে আসার পর শেখর প্রায়ই মুরুগানের বাড়িতে যেত তাদের সাথে দেখা করতে। আর স্বাভাবিকভাবেই দেখা করতে গেলেই তিনি মুরুগানের থেকে পাওয়া 50,000 টাকার জন্য তাগদা দিতেন। এবার টাকা ফেরত যাতে না দিতে হয় আর শেখর যাতে এই পাওনা টাকার জন্য বারবার তার কাছে এসে উপদ্রব না করতে পারে, তার জন্য মুরুগান একটা শয়তানি বুদ্ধি খাটায়। একদিন শেখর তার মেয়ে জামাইয়ের সাথে দেখা করতে এলে সে শেখরকে বলে যে অনেকদিন বসা হয় না, আজকে রাতটা যেন শেখর থেকে যায়, রাতে তারা বসে একটু ড্রিঙ্ক করবে। শেখর তার পরম বন্ধুকে অবিশ্বাস করার কোনো কারণ খুঁজে পায়নি, তাই তিনি খুব অনায়াসেই রাজি হয়ে যান। কিন্তু মুরুগান আগে থেকেই তৈরি ছিল। শেখরের অজান্তেই মুরুগান তার গ্লাসে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং মাত্র কিছুক্ষণের মধ্যেই সেই মদ খেয়ে শেখর পুরোপুরি অচেতন হয়ে পড়ে। তার শরীর আর সায় দিচ্ছিল না। শেখর যখন মাঝরাতে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন মুরুগান তার কারখানার একজন বিশ্বস্ত কর্মী মূর্তিকে ডেকে আনে। মুরুগান আর মূর্তি মিলে অচেতন শেখরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং কোনো সুযোগ না দিয়ে ঠান্ডা মাথায় তার শ্বাসরোধ করে হত্যা করে। নিজের প্রাণের বন্ধুকে খুন করার পরেও মুরুগানের হাত এক ফোঁটাও কাঁপেনি। এরপর মুরুগান আর মূর্তি মিলে মাঝরাতের অন্ধকারে শেখরের ডেড বডিটা টেনে নিয়ে যায় মুরুগানের বাড়ির পেছনের দিকে একটা কুয়োর কাছে। তারপর চারপাশটা একবার ভালো করে দেখে সেই লাশটা ওই কুয়োর ভেতরে ফেলে দেয় এবং ফেলে সেখানে আবর্জনা আর মাটি দিয়ে ঢেকে দেয় যাতে কেউ দেখতে না পায়। এইদিকে পরের দিন সকাল হতে না হতেই লাবণ্য তার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আগের রাতে তার বাবা মুরুগানের সাথেই ছিল, অথচ সকালে সে হাওয়া। এই ব্যাপারটা লাবণ্যর মনে একটা সন্দেহের জন্ম দেয়। সে মুরুগানকে বারবার জিজ্ঞেস করতে থাকে ওর বাবা কোথায় গেছে, রাতে তো ওর সাথেই ছিল। এবার এইসব শুনে মুরুগানও নানান রকম বানিয়ে বানিয়ে গল্প বলতে শুরু করে। সে বলে যে শেখর ভোরেই কোনো একটা কাজে বেরিয়ে গেছে, কিন্তু লাবণ্য মুরুগানের এই মুখের কথা সহজে বিশ্বাস করতে পারছিল না। সে বারবার মুরুগানকে জেরা করতে শুরু করে এবং এক পর্যায়ে বলে যে সে নিজে পুলিশে খবর দেবে। এবার মুরুগান বুঝতে পারে যে লাবণ্য যদি সত্যির কাছাকাছি পৌঁছে যায় বা পুলিশকে ডেকে আনে, তবে তার আর রক্ষে নেই। ভয় আর লোভ এক হয়ে মুরুগানকে আরও একটা খুনের দিকে ঠেলে দেয়। এরপর সুযোগ বুঝে একটা নির্জন মুহূর্তে মুরুগান হঠাৎ করে লাবণ্যের উপর ঝাঁপিয়ে পড়ে এবং লাবণ্য কিছু বুঝে ওঠার আগেই নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। লাবণ্য যখন নিথর হয়ে মাটিতে পড়ে যায়, তখন মুরুগানের নজর যায় তার শরীরের সেই দামি গয়নাগুলোর দিকে। সে এক এক করে লাবণ্য শরীর থেকে সমস্ত গয়না খুলে নিজের পকেটে ভরে নেয় এবং এরপর একই পৈশাচিক উপায়ে লাবণ্য ডেড বডিটাকেও নিয়ে যায় বাড়ির পেছনের ওই পরিত্যক্ত কুয়োটার কাছে, যেখানে এই মাত্র কয়েক ঘন্টা আগেই লাবণ্যর বাবার লাশটা ফেলা হয়েছিল। ঠিক সেই লাশের উপরেই মুরুগান তার মেয়ের দেহটাকেও ছুঁড়ে ফেলে দেয়। এই সময় লাবণ্যর স্বামী সিলাম কাজে বাইরে গিয়েছিল। এবার ফিরে এসে যখন হঠাৎ করে শ্বশুর মশাই আর নিজের স্ত্রীকে এভাবে উধাও হয়ে যেতে দেখে, সে তো পুরো হতভম্ব। কিন্তু এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে লাবণ্যর সাথে মুরুগানের যে একটা শারীরিক সম্পর্ক আছে, সেটা সিলাম এক পর্যায়ে জেনে গেছিল।
কিন্তু মুরুগানের ভয়ে এবং নিজেদের আশ্রয় হারানোর খাতিরে সে চুপচাপ ছিল। এবার কাজ থেকে ফিরে এসে যখন নিজের স্ত্রী আর শ্বশুরমশাইকে এইভাবে উধাও হয়ে যেতে দেখে, তখন তার মুরুগানের উপরেই সন্দেহ হয়। সে মুরুগানকে চেপে ধরে এবং মুরুগান তখন বুঝতে পারে যে সিলামকে আর বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। তখন মুরুগান সিলামকে ভয় দেখানোর জন্য নিজের মুখে স্বীকার করে নেয় যে সে শেখর এবং লাবণ্য দুজনকেই খুন করেছে, এবং সিলাম যদি এই নিয়ে একটা কথাও বলে তাহলে তার পরিণতিও হবে স্ত্রী আর শ্বশুর মশাইয়ের মতো। প্রাণের ভয়ে সিলাম প্রথম চুপ করেই ছিল, একটা কথাও সে বলেনি। কিন্তু যত দিন যেতে থাকে তার ভেতরের মানসিক যন্ত্রণা আর অনুশোচনা বাড়তে শুরু করে। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে এই যন্ত্রণা আর সে সহ্য করতে পারছিল না। অবশেষে বেশ কিছুদিন পর সিলাম মুরুগানকে সোজাসুজি একটা চ্যালেঞ্জ করে বসে। সিলাম বলে সে আর এই পাপের অংশীদার হয়ে থাকতে পারবে না। ও থানায় যাবে এবং পুলিশকে সব সত্যি কথা বলে দেবে। সিলামের এই আলটিমেটাম শুনে মুরুগান খুব ভালো মতোই বুঝে যায় যে এই ছেলেটা বেঁচে থাকলে তাকে যে কোনো দিন জেলের ভাত খেতে হবে। এবার বিপদ আজ করতে পেরে মুরুগান আরো বড় একটা চাল চালে। সে একা একাই রিস্ক না নিয়ে চেন্নাই থেকে তার এক ভাইকে ডেকে পাঠায়। তার ভাইয়ের নাম মাথিয়ারাসন। সে পেশায় একজন লরি চালক এবং সে মুরুগানের মতোই ক্রাইম মাইন্ডেড। এরপরে দুই ভাই মিলে এবার সিলামকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার প্ল্যান বানায়। তারা দুজনে মিলে সিলামকে কথার জালে ফাঁসিয়ে গ্রামের একটা নির্জন আখ ক্ষেতের ভেতরে নিয়ে যায়। চারপাশ যখন একদম ফাঁকা, তখন মুরুগান আর মাথিয়ারাসন এই দুজন মিলে সিলামের উপর চড়াও হয়। দুই ভাইয়ের শক্তির সামনে সিলাম কিছুতেই টিকতে পারেনি। তারা তাকেও শ্বাসরোধ করে ওখানেই শেষ করে দেয়। কিন্তু এবারের লাশটা আর ওই বাড়ির পেছনের কুয়োটায় ফেললো না, কারণ মুরুগান ভেবেছিল পরপর তিনটে লাশ যদি একই জায়গায় ফেলা হয় তাহলে যদি কোনোভাবে গন্ধ বেরোয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তাই প্রমাণ পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্য তারা সিলামের লাশটাকে একটা বড় বস্তার মধ্যে ভরে সেটার মুখটা বেঁধে দেয়। তারপর রাতের অন্ধকারে সবার চোখ এড়িয়ে বস্তাবন্দি লাশটা মুরুগান নিজের বাড়িতে নিয়ে আসে। এবং পরের দিন সকাল হতে না হতেই মুরুগান পাড়ার লোকেদের বলে দেয় যে তার ঘরের ভেতরে পাইপলাইনে কোনো প্রবলেম হয়েছে, তাই মেরামত করতে হবে। এবং এই অজুহাতে সে নিজের ঘরের মেঝের মাটি খুঁড়ে একটা গভীর গর্ত করে। এরপর সেই গর্তের ভেতর সিলামের বস্তাবন্দি মৃতদেহটাকে ঢুকিয়ে আবার মাটি দিয়ে দেয়। তারপর সিমেন্ট দিয়ে এমনভাবে বুঝিয়ে দেয় যেন দেখে বোঝার কোনো উপায়ই নেই যে এই মেঝের নিচেই চাপা পড়ে আছে একটা আস্ত মানুষের। এইভাবে পরপর তিনটে খুন করার পর মুরুগান কিন্তু একটুও ঘাবড়ে যায়নি। তার মধ্যে কোনো ভয় বা অনুশোচনার চিহ্ন মাত্রও ছিল না। এদিকে গ্রামের অন্যান্য মানুষেরা যখন শেখর, লাবণ্য কিংবা জামাইয়ের কথা জিজ্ঞেস করত, মুরুগান খুব স্বাভাবিকভাবেই বলতো শেখর তার মেয়ে জামাইয়ের বিয়ের ব্যাপারটা নিয়ে একটু অশান্তিতে ছিল, তাই সে কাউকে না জানিয়ে তারা সবাই মিলে দূরে কোনো একটা শহরে চলে গেছে। এমনকি শেখরের স্ত্রী জীবা যখন নিজের স্বামী আর সন্তানের খোঁজে মুরুগানের বাড়িতে আসতো, তখন মুরুগান এক চরম অভিনেতার মতো নিজের মুখে দুঃখ আর সহমর্মিতার নাটক ফুটিয়ে তুলত। সে জীবাকে সান্ত্বনা দিয়ে বলতো শেখর তার নিজের ভাইয়ের মতো ছিল, কিন্তু সে যে এইভাবে মুরুগানকেও কিছু না বলে চলে যাবে সেটা সে ভাবতেই পারছে না। মুরুগান জীবাকে এটাও বলে যে ওর চেনা জানা সমস্ত জায়গায় লোক লাগিয়েছে এবং কোনো খবর এলেই সে সেটা জীবাকে জানাবে। ভাবা যায় যে মানুষটার ঠিক পায়ের নিচে মেঝের তলায় চাপা পড়ে আছে জামাইয়ের লাশ, আর বাড়ির পেছনের কুয়োতে পচে কঙ্কাল হয়ে যাচ্ছে বন্ধু আর তার মেয়ের শরীর, সেই মানুষটাই দিনের পর দিন ভিকটিমদের পরিবারের সামনে দাঁড়িয়ে সান্ত্বনার নাটক করে যাচ্ছে। আর এইভাবেই কেটে যায় একটা নয়, দুটো নয়, পুরো 4-4টে বছর। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই ভয়ঙ্কর সত্যিটা মুরুগানের বাড়ির 4 দেয়ালের মধ্যেই ছিল। বাইরের পৃথিবীর এই ঘটনা টের পাওয়ার কোনো কথাও ছিল না, কিন্তু মাঝখানে এসে দাঁড়ালো এই রিয়ালিটি শো। মুরুগান যে কতটা ধূর্ত আর ঠান্ডা মাথার ক্রিমিনাল ছিল সেটা পুলিশ ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু হওয়ার পর আরো স্পষ্টভাবে বোঝা যায়। সে যে শুধুমাত্র শেখরের ধারের টাকা ফেরত দেওয়ার চাপ থেকে বাঁচতেই এই ট্রিপল মার্ডার করেছিল তা কিন্তু নয়। তার মূল নজর ছিল লাবণ্যের মূল্যবান গয়নাগুলোর দিকে।
পুলিশি তদন্তে উঠে আসে লাবণ্যর গা থেকে প্রায় 15 ভরি সোনা মুরুগান জোর করে কেড়ে নিয়েছিল এবং এই জোড়া খুনের পর সে গয়নাগুলোকে লুকিয়ে না রেখে ভিল্লুপুরামের আলাদা আলাদা বন্ধকি দোকানে রেখে দেয় এবং সেখান থেকে মোটা অঙ্কের টাকা লোন তোলে। আর সেই লোনের টাকা সে খাটায় নিজের সোফা তৈরির কারখানায়, যাতে নিজের ব্যবসাকে আরো বড় করা যায়। পুলিশ অবশ্য পরবর্তীতে সেই বন্ধকি দোকানগুলো থেকে লাবণ্যর সমস্ত গয়না সাকসেসফুলি উদ্ধার করতে পেরেছিল। আইনি ভাষায় যেটাকে বলে ম্যাটেরিয়াল এভিডেন্স। এই গয়নাগুলোই ছিল আদালতের সামনে মুরুগানের অপরাধের সব থেকে বড় প্রমাণ। তবে মুরুগানের চালাকির এখানেই শেষ নয়। সে পুলিশ আর প্রতিবেশীদের চোখে ধুলো দেওয়ার জন্য আরো একটা মারাত্মক চাল চেলেছিল এবং এই রকম চাল কেবলমাত্র ক্রাইম থ্রিলার সিনেমাতেই দেখা যায়। লাবণ্যকে খুন করার পর সে তার মোবাইল ফোনটা ভেঙে নষ্ট করে দেয়নি। ফোনটা সে নিজের কাছে অন করে রেখেছিল। বিগত 4 বছর ধরে সে মাঝে মাঝেই ওই ফোনটা নিয়ে গ্রামের বাইরে চলে যেত এবং লাবণ্যর নাম্বার থেকে অচেনা কিছু নাম্বারে ফোন করত, আবার কখনো ছোট ছোট টেক্সট মেসেজ পাঠিয়ে বন্ধ করে দিত। তার উদ্দেশ্য ছিল খুবই সিম্পল। পুলিশের সাইবার সেল যদি মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাহলে যেন কোনো রকম ট্রেস না পাওয়া যায় এবং তারা যেন এটা দেখতে পায় যে লাবণ্যর ফোনটা এখনো অ্যাক্টিভ আছে। এতে সবাই ভাববে লাবণ্য কোথাও না কোথাও বেঁচে আছে। আর এই মারাত্মক মাইন্ড গেমের কারণে তদন্তকারীরাও দীর্ঘদিন বিভ্রান্ত হয়েছিল। তবে এই পুরো ঘটনাটায় পুলিশেরও একটা বড় গাফিলতি ছিল। 2008 সালে যখন শেখর, লাবণ্য আর সিলম হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, তখনও শেখরের স্ত্রী জীবা কিন্তু থানায় গিয়ে ডায়েরি করেছিলেন। কিন্তু আফসোসের বিষয়, পুলিশ তখন ঘটনাটাকে একদমই পাত্তা দেয়নি। যেহেতু লাবণ্য আর সিলম প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল, তাই পুলিশ খুব সহজেই ধরে নিয়েছিল যে তারা হয়তো ফ্যামিলির ভয়ে বা লোকলজ্জার কারণে কোনো দূর শহরে গিয়ে আত্মগোপন করে আছে। আর শেখরও হয়তো মেয়ে আর জামাইয়ের এই কাণ্ড মেনে নিতে না পেরে নিজেই কোথাও চলে গেছেন। পুলিশের এই ঢিলেঢালা মনোভাব আর অবহেলার সুযোগ নিয়েই মুরুগান দীর্ঘ 4 বছর ধরে সমাজে বুক ফুলিয়ে একজন ভালো মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু সময় কখনো এক জায়গায় থেমে থাকে না। 2012 সালের 28শে মে জি তামিল চ্যানেলে যখন সেই বীভৎস এপিসোডটা লাইভ হয়, তখন টিভির সামনে বসে থাকা জীবার আর বুঝতে বাকি রইল না যে 4 বছর আগে তার স্বামী, সন্তান আর জামাইয়ের সাথে ঠিক কী ঘটেছিল। ভার্গবীর মুখে খুনের সেই বীভৎস বিবরণ এবং 3টে লাশের কথা শুনে তিনি 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ভিল্লুপুরাম তালুক পুলিশ স্টেশনে ছুটে যান এবং তার এই সমস্ত কথা শুনে থানার অন ডিউটি অফিসার রীতিমতো হেসেই উড়িয়ে দিয়েছিল। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে একটা বিনোদনমূলক টিভি শোতে এসে কেউ কিভাবে বা নিজের বাবার খুনের কথা লাইভ ক্যামেরার সামনে বলতে পারে। কিন্তু জীবা যখন কান্নায় ভেঙে পড়ে নিজের 2008 সালের নিখোঁজ ডায়েরি ফাইলটা সামনে তুলে ধরে, তখন পুলিশের টনক নড়ে এবং তখন তারা আর 1 ফোঁটাও সময় নষ্ট না করে জি তামিল চ্যানেলের হেড অফিসে কন্ট্যাক্ট করে এবং সেই শুটিংয়ের অরিজিনাল আনকাট ফুটেজটা নিজেদের হেফাজতে নিয়ে নেয়। ভার্গবীর জবানবন্দি শোনার পর পুলিশেরও আর বুঝতে বাকি রইল না যে পর্দার আড়ালে এক ভয়ঙ্কর নরক লুকিয়ে আছে। ওদিকে মুরুগান যখন 17ই মে 2012 সেই অভিশপ্ত শুটিংয়ের দিন বুঝতে পেরেছিল যে তার মেয়ে ভার্গবী লাইভ ক্যামেরার সামনে তার 4 বছরের পুরনো ইতিহাস ফাঁস করে দিয়েছে, তখন সে স্টুডিওর ভেতরে ব্যাপক হাঙ্গামা শুরু করেছিল। সে প্রোডাকশন ক্রুদের কলার ধরে ক্যামেরা বন্ধ করার হুমকি দিয়েছিল। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মুরুগান সুযোগ বুঝে স্টুডিও থেকে চম্পট দেয় এবং চেন্নাইয়ের দিকে গিয়ে গা ঢাকা দিয়ে দেয়। পুলিশ যখন মুরুগানকে ধরার জন্য জাল বিছায়, তখন তারা খুব ভালো করেই জানতো যে মুরুগান অত্যন্ত ধূর্ত। তাকে যদি পুলিশ সরাসরি ধাওয়া করে বা তার এলাকায় রেড করে, তবে সে চিরকালের জন্য নিখোঁজ হয়ে যেতে পারে। তাই পুলিশ একটা দুর্দান্ত প্ল্যান বানায়। তারা সেই রিয়েলিটি শো এর প্রোডাকশন টিমের মেম্বারদেরকে দিয়ে মুরুগানের ফোনে ফোন করায়। ফোনের এপাশ থেকে প্রোডাকশন টিম মুরুগানকে বলে, মুরুগান বাবু, আপনার মেয়ে ভার্গবী তো স্টুডিওতে আপনার নামে সম্পূর্ণ মিথ্যে এবং সাজানো অভিযোগ করছে। আপনি যদি নিজের ইমেজ বাঁচাতে চান তবে আরেকবার আমাদের স্টুডিওতে আসুন। আমরা আপনাকে আপনার সাইডটা ক্লিয়ার করার সুযোগ দেব, যাতে সমাজ আপনাকে ভুল না বোঝে। সমাজের সামনে ভালো মানুষ সাজার এই লোভ কিছুতেই সামলাতে পারেনি মুরুগান
সে ভাবে আরেকবার গিয়ে যদি ক্যামেরার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। আর এই ভেবে মুরুগান যেই না স্টুডিওতে ঢুকেছে অমনি চারপাশ থেকে সাদা পোশাকে উৎপেতে থাকা পুলিশের টিম তাকে চারদিক থেকে ঝাপটে ধরে। তিনটে অপরাধে দীর্ঘ 4 বছর পর গ্রেফতার হয় মুরুগান। মুরুগানকে গ্রেফতার করার পর পুলিশ তাকে সাথে নিয়েই তার বাড়ির পেছনের ওই কুয়োটা খুঁড়তে শুরু করে এবং সেই খবর ছড়িয়ে পড়তেই চারপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ সেখানে এসে ভিড় জমায়। পুলিশ যখন মাটি কুড়ে একটা একটা করে 3টে কঙ্কাল বের করে আনছিল তখন সেখানে উপস্থিত জনতা রীতিমতো ভয়ে স্তব্ধ হয়ে গেছিল। 4 বছর ধরে মাটির নিচে পড়ে থাকায় দেহগুলো পুরোপুরি কঙ্কালে পরিণত হয়েছিল, যার ফলে সাধারণ পোস্টমর্টেম বা ময়না তদন্ত করে মৃত্যুর আসল কারণ জানা সম্ভব ছিল না। আর এই কঠিন পরিস্থিতিতে ফরেনসিক টিম সাহায্য নেয় আধুনিক সুপার ইম্পোজিশন পদ্ধতির। এই পদ্ধতিতে ভিকটিমদের জীবিত অবস্থায় আসল ছবির সাথে উদ্ধার হওয়া কঙ্কালের খুলির ডিজিটাল বা 3D মেজারমেন্ট মিলিয়ে দেখা হয়। আর এই ফরেনসিক টেস্টের পরেই একদম 100% শিওর হয়ে যায় যে এই উদ্ধার হওয়া কঙ্কালগুলো আর কারণ নয়, শেখর, লাবণ্য এবং শিলামের। যাই হোক, এই পুরো কেসটায় ভার্গবীর মা রাজেশ্বরীর ভূমিকা কিন্তু শুরু থেকেই বেশ রহস্যময় আর বিতর্কিত। পুলিশ যখন তাকে জেরা করতে শুরু করে তখন আরো কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। রাজেশ্বরী কি এই খুনের ব্যাপারে সবকিছু জানতো? এর উত্তর হলো হ্যাঁ, তিনি প্রথম থেকেই সবকিছু জানতেন। যদিও রাজেশ্বরী নিজে সরাসরি কাউকে শ্বাসরোধ করে খুন করেননি, কিন্তু মুরুগান খুনের পরেই তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলেছিল। নিজের চোখের সামনে এই নারকীয় অপরাধের কথা জানার পরেও রাজেশ্বরী 4 বছর ধরে মুখ খুলেননি, পুরো সত্যিটাকে সমাজ থেকে আড়াল করে রেখেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভার্গবী এই খুনের কথা জানলো কিভাবে? আসলে বিভিন্ন সময় মুরুগানের সাথে রাজশ্রীর যখন ব্যক্তিগত কারণে ঝগড়া হতো বা মুরুগানের অত্যাচারের মাত্রা বেড়ে যেত, তখন রাজেশ্বরী ভয় পেয়ে ভার্গবীর কাছে এই খুনের কথা ফাঁস করে দিয়েছিল। তিনি মূলত মেয়েকে ভয় দেখানোর জন্য বা তার বাবা যে কতটা ভয়ঙ্কর মানুষ, বাবার অবাধ্য হলে কি করতে পারে তার বাবা, সেই বিষয়ে ভয় দেখানোর জন্য এই বিষয়টা শেয়ার করে ফেলেছিলেন। তখন হয়তো তিনিও কল্পনা করতে পারেননি যে ভার্গবী একদিন এই বিষয়টাকে সবার সামনে নিয়ে আসবেন। যাই হোক, 2012 সালে যখন এই পুরো ঘটনাটা জানাজানি হয় তখন পুলিশ মুরুগানের সাথে সাথে তার স্ত্রী রাজেশ্বরীকেও গ্রেফতার করে। এরপর প্রায় 8 বছর ধরে এই মামলার ট্রায়াল চলে। অবশেষে 2020 সালে ভিল্লুপুরামের বিশেষ মহিলা আদালত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। আদালতের পর্যবেক্ষণে দেখা যায় যে রাজেশ্বরী এই খুনের ঘটনাটা জানলেও তিনি নিজে সরাসরি এই খুনের প্ল্যানিং বা এক্সিকিউশন কোথাও যুক্ত ছিলেন না। পর্যাপ্ত আইনি প্রমাণের অভাবে আদালত রাজেশ্বরীকে সসম্মানে খালাস করে দেয়। নৈতিকভাবে তিনি অপরাধী হলেও আইনের চোখে তিনি নির্দোষ। তবে মুরুগানের হয়েছিল চরম শাস্তি। 2020 সালে সেই ঐতিহাসিক রায়ে ভিল্লুপুরামের মহিলা আদালত প্রধান আসামি মুরুগানকে 3টে পৃথক খুনের অপরাধে ট্রিপল যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনায়, আর তার সাথে 75,000 টাকা জরিমানা। আর এই হত্যাকাণ্ডে মুরুগানকে সরাসরি সাহায্য করার অপরাধে সেই লরি চালক ভাই মাথিয়ার হাসানকেও আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। আর আরেকজন সহযোগী যে ছিল মূর্তি, সেই মূর্তি এই বিচার চলাকালীনই লকআপে মারা যায়। যে মুরুগানকে 4 বছর ধরে গ্রামের মানুষ একজন সাকসেসফুল বিজনেসম্যান, একজন ভালো প্রতিবেশী আর ভদ্রলোক হিসেবে চিনতেন, তার আসল পৈশাচিক রূপটা যখন বেরিয়ে আসে তখন পুরো গ্রামের মানুষদের বিশ্বাসের ভিতটাই নড়ে যায়। মানুষ ভাবতেও পারছিল না যে তাদের বাড়ির পাশেই এত বড় একজন ঠান্ডা মাথার অপরাধী লুকিয়ে আছে। ওদিকে এই কেসের আসল হিরো অর্থাৎ মুরুগানের মেয়ে ভার্গবীর জীবন কিন্তু এই ঘটনার পর পুরোপুরি তছনছ হয়ে যায়। নিজের জন্মদাতা বাবার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেওয়া আর নিজের চোখের সামনে মা বাবার গ্রেফতারি দেখা একটা 17 বছরের মেয়ের পক্ষে কতটা ট্রমাটিক হতে পারে তা আশা করি আপনারা বুঝতেই পারছেন। এই ঘটনার পর সামাজিকভাবে তাকে অনেক কটূক্তি আর লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। নিজের আত্মীয় স্বজনরাও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু ভার্গবীর এই অসীম সাহসিকতার গল্প যখন তামিলনাড়ুর
বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের কাছে পৌঁছায়, তখন তারা ভার্গবীর পাশে এসে দাঁড়ায়। তাকে সব রকম ফিনান্সিয়াল এবং মেন্টাল সাপোর্ট দেওয়া হয়। জানা যায় ভার্গবী পরবর্তীতে নিজের পড়াশোনা শেষ করে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সেই ভালোবাসার মানুষ সতীশকে বিয়ে করে এবং এক নতুন শান্তিময় জীবন শুরু করার চেষ্টা করে। ভারতের ক্রাইম হিস্ট্রিতে ভিল্লুপুরামের এই ট্রিপল মার্ডার কেসটা সবসময় একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। আইন এবং বিচার ব্যবস্থার ইতিহাসে এই কেসটা এটা আবারও প্রমাণ করে দিয়েছে যে পারফেক্ট ক্রাইম বলে আদতেই কিছু হয় না। কেউ যতই চেষ্টা করুক না কেন, যত সূক্ষ্মভাবেই কাজ করুক না কেন, কিছু না কিছু একটা প্রমাণ থেকেই যায় এবং যতই দিন চলে যাক, মাস চলে যাক, বছর চলে যাক না কেন, একদিন না একদিন সেই অপরাধীকে ধরা পড়তেই হয়। যাই হোক, এই কেসটা আপনাদের কেমন লাগলো সেটা শোনার অপেক্ষায় থাকবো, আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকবো। আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।